বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এখন তোমাদের যে সাপ্তাহিক যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেগুলি নিশ্চয়ই তোমরা সঠিক সময়ে করতেছ এবং কলেজে জমা দিচ্ছ, এবং সামনেও ভবিষ্যতে যে সাপ্তাহিক যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটি সঠিক সময়ে কলেজে আসবে, কলেজ থেকে নিবে এবং সেগুলি কলেজে যথাসময়ে নির্দিষ্ট সময় সেগুলি কলেজে জমা দিবে। আমরা প্রত্যেক সপ্তাহে সেগুলি আমরা খাতা কেটে উত্তরপত্র কেটে তোমার সেগুলি নম্বর জমা দিয়ে দেবো। অবশ্যই তোমরা সেগুলি জমা দেবে, কেউ যাতে সেটি ভুল না করো। যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেটি আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন, প্রিন্সিপাল স্যার আছেন, প্রিন্সিপাল স্যারকে তোমাদের বলবে, তোমরা বলে সেটি পরবর্তী কখন জমা দিতে পারবে সেটি তোমরা স্যারকে বলবে। তো আমরা আজকে তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ, আমি তোমাদের খাতা কেটেছি, সেখানে ছিল যুক্তিবিদ্যার পরিসর, যুক্তিবিদ্যার পরিধি বা পরিসর একই কথা, পরিধির যে ধারণা পাওয়া যায় এই সম্পর্কে এটি একটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছে। তোমরা প্রত্যেকে জমা দিয়েছো, 113 জন উত্তরপত্র জমা দিয়েছো। আমি তোমাদের উত্তরপত্রগুলো দেখেছি, নিরীক্ষণ করেছি এবং সেগুলো নিরীক্ষণ করে উত্তরপত্র কেটে আমি শেষ করে ফেলছি। তো তোমরা মোটামুটি সবাই লিখেছো, অল্প কয়েকজন স্টুডেন্ট যেগুলি তোমাদের উত্তরটা সঠিক হয়নি বা বেশি সংক্ষিপ্ত করে ফেলছো। এখানে জেসমিল, জোসেফ হোয়াইটলি, এদের কতগুলো এরিস্টটল, এদের কতগুলো সংজ্ঞা তোমাদের সঠিক করে দেওয়া ছিল। ওরা যুক্তিবিদ্যা সম্পর্কে কী বলেছেন, প্রাথমিক যে যুক্তিবিদ্যা কোত্থেকে এসেছে, কোন শব্দ ল্যাটিন শব্দ থেকে, গ্রিক শব্দ থেকে এসেছে, এই সম্পর্কে অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেগুলি বর্ণনা করেছে, কিছু অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট সেগুলি বর্ণনা করতে পারো নাই। তো তারা তোমাদেরকে আমি প্রত্যেক সময় বলি যে তোমাদের সমস্যা হলে সেটি অবশ্যই আমাদেরকে বলবে। কোন প্রশ্ন কিভাবে সঠিকভাবে আনসার করা যায়, কীভাবে আনসার করতে হবে সেটি অবশ্যই আমাদের থেকে একটু জেনে নিলে তোমাদের সেগুলি উত্তর করতে একটু সহজ হতো এবং তোমরা আরও বেশি নম্বর অবশ্যই পেতে। যাই হোক, তোমরা এটা ভুল করেছো, পরবর্তী ক্লাসে যাতে এই ধরনের কোনো ভুল না হয় সেটা তোমাদের আবারও বলছি। সমস্যা থাকলে আমাদেরকে বলবে, কারণ তোমাদের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন সেগুলো আমরা দেই না, সেগুলি মাউসি থেকে, সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়। অতএব তোমরা প্রশ্ন জমা যখন উত্তর লিখবে তখন অবশ্যই সেটি মোটামুটি আমাদেরকে জানাবে, আমরা কীভাবে উত্তর লিখতে হবে সেটি তোমাদের বলে দেবো। তাহলে তোমাদের জন্য যেটি সহজ হবে এবং নম্বরও ভালো পাবে। তো আমি মোটামুটি আশা করব পরবর্তী যে অ্যাসাইনমেন্ট জমা দিবে সেইখানে তোমরা অবশ্যই জিনিসটি ভালো করে যে অ্যাসাইনমেন্টে দিবে সেটি দেখবে, পর্যায়ে আমাদের সাথে কথা বলবে। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব এখন সেটি হলো অনুমান, যাকে আমরা ইংরেজিতে বলি ইনফারেন্স বা অনুমান। কি অনুমান সম্পর্কে জানতে হলে আমাদের দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। একটি হলো আমাদের জানা বিষয়, আর একটি হলো আমাদের অজানা বিষয়। তো জানা বিষয় এবং যে অজানা বিষয়, এই জানা বিষয়ের উপর নির্ভর করে কোনো অজানা বিষয় সম্পর্কে কোনো কিছু জানার যে মানসিক প্রক্রিয়া, একে আমরা বলবো অনুমান। আমরা পৃথিবীতে অনেক কিছু জানি, অনেক কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, সব কিছু সম্পর্কে জানি না। আমরা কিছু জানি, আমরা কিছু জানি না। কিছু আমাদের জানা বিষয় আর কিছু আমাদের জানা বিষয় থাকে না, সেগুলো হলো অজানা বিষয়। যেমন আমি সকালবেলা যদি ঘুম থেকে উঠি, রাস্তায় পানি দেখি, তখন আমি মনে মনে অনুমান করি, না মনে মনে আমি একটা ধারণা করি, চিন্তা করি যে নিশ্চয়ই রাতে বৃষ্টি হয়েছিল। এখানে দুটি বিষয় একই সাথে কাজ করেছে, একটি হলো জানা বিষয় এবং আরেকটি হলো একটু অজানা বিষয়। এখানে জানা যে বিষয় সেটি হলো রাস্তায় পানি দেখা, আর যেটি অজানা বিষয় সেটি হলো নিশ্চয়ই রাতে বৃষ্টি হয়েছিল। এই যে আমার দুটি বিষয় জানা, এই যে মানসিক মনে মনে যেটা ভাবলাম, এটাই হলো অনুমান। আমাদের প্রাত্যহিক দৈনন্দিন আমাদের সবসময় আমরা কোনো না বিষয় সম্পর্কে আমরা ধারণা চিন্তা করি। এই ধারণা চিন্তা যে আমরা প্রাত্যহিক যে জানা বিষয়ের উপর নির্ভর করি, এটাই হলো আমাদের অনুমান। আমাদের অনুমান ছাড়া আমরা একজন ব্যক্তি এক মুহূর্ত বাঁচতে পারে না। আমরা যখন রাস্তা পার হতে গেলে প্রথমে আমাকে জানতে হবে দুই পাশের গাড়ি
ডান পাশে বাম পাশে উভয় দিকে আমাকে দেখতে হবে। এটা হলো জানা বিষয় যে কয়টি গাড়ি আসতেছে, কয়টি গাড়ি এদিক থেকে ওদিক থেকে কয়টি গাড়ি আসছে। এরপর আমি নির্ভর করে যে আমি কখন সেটি রাস্তা পার হব সেটি আমি চিন্তা করব। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেক মানুষকেই, মানুষ চিন্তাশীল প্রাণী, চিন্তা ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না। অর্থাৎ সব কিছুই তোমার অনুমানের উপর নির্ভর করে আমাকে চলতে হবে, না হলে আমরা বিপদের সম্মুখীন হব। তাহলে এই যে অনুমান আমরা একটা দেখলাম যে অনুমান কাকে বলে, সেটা আমরা দেখলাম যে জানা বিষয়ের উপর নির্ভর করে কোনো অজানা বিষয় সম্পর্কে যে মানুষ জানার যে মানসিক প্রক্রিয়া তাকে আমরা বলি অনুমান। এখন তা অনুমানে আমরা এটা বেশিক্ষণ আর এটা নিয়ে কথা বলবো না। অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটি হলো অবরোহ অনুমান এবং আরেকটি হলো আরোহ অনুমান। অবরোহ অনুমান এবং আরেকটি হলো আরোহ অনুমান। আবার যে অবরোহ যে অনুমান একে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হলো অমাধ্যম অনুমান, আরেকটি হলো মাধ্যম অনুমান। একটি হলো অমাধ্যম অনুমান, আরেকটি হলো মাধ্যম আমাদের মোটামুটি অনুমান। আচ্ছা, তো অবরোহ যেটি অনুমান এটি সংজ্ঞাটা আমরা একটু দিই যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে আমরা বলি অবরোহ অনুমান। আমরা একটা উদাহরণ দিলে জিনিসটি আরও সহজ হবে। যেমন আমরা যদি বলি সকল মানুষ হয় মরণশীল, রহিমও একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। অর্থাৎ এখানে আশ্রয়বাক্য হলো দুটা একটা সিদ্ধান্ত। আমি অনেকবার বলেছি যে কোনো যুক্তি লিখতে গেলে বলতে গেলে সেখানে দুটি জিনিস আমাদের দরকার। একটা হলো আশ্রয়বাক্য, দুটি শর্ত দরকার, একটা হলো আশ্রয়বাক্য, একটা হলো সিদ্ধান্ত। আর যে কোনো যুক্তির শেষ লাইনটিকে আমরা বলি সিদ্ধান্ত। উপরে যে বাক্যগুলো থাকে এদেরকে আমরা বলি আশ্রয়বাক্য। আশ্রয়বাক্য একটি হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে। তো আশ্রয়বাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্তটি পেয়ে থাকি। আর যে কোনো যুক্তির শেষ লাইনটিকে আমরা বলেছি সিদ্ধান্ত। তাহলে অবরোহ যেটি অনুমান আমরা সেটি যে বলেছি যে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত কখনো বড়, ব্যাপক বা বেশি হতে পারবে না। যেমন আমি যখন উদাহরণ দিই, সকল মানুষ হয় মরণশীল, মিম হয় একজন মানুষ, অর্থাৎ মিম হয় মরণশীল। এটি হবে একটি অবরোহ অনুমান। এখানে আশ্রয়বাক্যে আমরা দেখি যে সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ বলতে আমরা বুঝি সংখ্যায় বেশি। আর কনক্লুশনে আমরা যখন দেখি সিদ্ধান্তে রহিম হয় মরণশীল, তাহলে রহিম মানে একজন ব্যক্তি, রহিম মানে একজন ব্যক্তি। তাহলে আমরা এখানে খুব সহজেই দেখলাম যে সংখ্যায় আশ্রয়বাক্য সকল মানুষ বেশি, কিন্তু সিদ্ধান্ত মাত্র একজন রহিম। এটা হবে অবরোহ অনুমান। আর অবরোহ যে অনুমান একে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটি হলো অমাধ্যম অনুমান, আরেকটি হলো মাধ্যম অনুমান। তো আমরা এগুলি আগেও তোমাদেরকে করিয়েছি। এখন আবার যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, অতএব আমি তোমাদেরকে আবার জিনিসটি আবার একটু সহজ করে পড়ানোর চেষ্টা করছি। যে অমাধ্যম অনুমান কি? যেখানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যায় তাকেই বলা হয় অমাধ্যম অনুমান। অতএব তোমাদের মনে রাখতে হবে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থাকবে একটি। আমি আবার বলছি, একটি মাত্র আশ্রয়বাক্য থেকে যদি সিদ্ধান্ত পাওয়া যায় তখন তাকে বলা হয় অমাধ্যম অনুমান। যেমন আমি সাথে সাথে তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে জিনিসটি আমি বলি যে সকল মানুষ হয় মরণশীল, অতএব মিম হয় মরণশীল। এখানে আশ্রয়বাক্য একটি। আমি আগেই বলেছি এখানে আশ্রয়বাক্য কয়টি? একটি। আর একটি সিদ্ধান্ত তো থাকবেই। সিদ্ধান্ত কোনটি হবে? যে কোনো যুক্তি, যে কোনো উদাহরণের শেষ লাইনটি হবে সিদ্ধান্ত, আর উপরে গেল আশ্রয়বাক্য। তাহলে আমরা এখানে দেখলাম যে আশ্রয়বাক্য কয়টি? একটি। তাহলে একটি আশ্রয়বাক্য হলে সেটি হবে অমাধ্যম অনুমান, আর একের অধিক যখন আশ্রয়বাক্য হবে তখন সেটি হবে মাধ্যম অনুমান। তাহলে মাধ্যম যদি বলি অনুমান, তাহলে একটা সংজ্ঞা দিই, যেমন ক হয় মরণশীল, খ হয় মরণশীল, অর্থাৎ গ হয় মরণশীল। এটা হবে কি? মাধ্যম অনুমান। এবং এখানে আশ্রয়বাক্য কয়টি? দুইটি। তাহলে আগে যে উদাহরণ দিলাম সেখানে আশ্রয়বাক্য ছিল একটি, অর্থাৎ সেটি হবে অমাধ্যম অনুমান। আর পরের যে উদাহরণ দিলাম সেখানে আশ্রয়বাক্য দুইটি, এটি হবে মাধ্যম অনুমান। তারপরে আসি আমরা আরোহ অনুমান। আমরা এতক্ষণ দেখলাম যে অবরোহ অনুমান কাকে বলে, অবরোহ অনুমানকে আমরা কয় ভাগে ভাগ করেছি সেটা দেখলাম। এখন আমরা দেখি আরোহ অনুমান। আরোহ যে অনুমান, এইটা আমরা সহজভাবে যদি বলি তোমরা একটু বুঝো। আশ্রয়বাক্যকে সিদ্ধান্ত, আশ্রয়বাক্য ছোট হবে, সিদ্ধান্ত বড় হবে। আমি আবার বলছি, আশ্রয়বাক্য অর্থাৎ অবরোহ এবং আরোহের ভিতরে পার্থক্য হলো যে
অবরোহের বেলায় আশ্রবাক্য বড় হবে, সিদ্ধান্ত ছোট হবে, আর আরোহের বেলায় আশ্রবাক্য ছোট হবে এবং সিদ্ধান্ত বড় হবে। তাহলে আমরা বলবো যে আরোহ অনুমান কাকে বলে? যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত পাওয়া যায় বা সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে বলা হয় আরোহ অনুমান। তাহলে অর্থাৎ আমাকে সহজভাবে আমাদেরকে মনে রাখতে হবে, অবরোহের সময় কি হয়? আশ্রবাক্য বড় হয়, সিদ্ধান্ত ছোট হয়, আর আরোহের বেলা আশ্রবাক্য ছোট হয় এবং সিদ্ধান্ত বড় হয়। যেমন করিময় মরণশীল, কালাময় মরণশীল, সালাময় মরণশীল, অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল। এটা হবে আরোহ অনুমান। তাহলে আমরা এখানে দেখলাম যে অবরোহ কি, তারপর আরোহ কি। আচ্ছা, আবার এখানে আমরা এই চ্যাপ্টারটা আমরা এখানে পড়লাম। এখন যে আমরা যেটা দেখব যে মাধ্যম অনুমান দেখলাম, তারপরে অমাধ্যম অনুমান তোমাদেরকে, তারপরে যে অমাধ্যম অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটি আবর্তন, প্রতিবর্তন, অন্তরাবর্তন, প্রতিয়াবর্তন, এভাবে আমরা 10টি ভাগে আমরা ভাগ করেছি। আমরা দেখেছি যে যে অমাধ্যম যে অনুমান একে আমরা 10 ভাগে ভাগ করেছি। তার ভিতরে আমরা সবগুলো আমাদের পড়ার দরকার নেই, আমরা কয়েকটি আমরা পড়বো ইনশাল্লাহ। আমি তোমাদের আগামী ক্লাসে সেগুলি পড়াবো যে আবর্তন, প্রতিবর্তন এগুলি কি, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি সম্পর্কে তোমাদেরকে একটু আমি মোটামুটি আগামী ক্লাসে সেগুলি তোমাদের ইনশাল্লাহ ক্লাস নিব। এখন তোমরা এই চ্যাপ্টারে যে তোমাদেরকে বলেছি যে আবর্তন, এই যে অনুমান, অমাধ্য অনুমান, আরোহ অনুমান, এই চ্যাপ্টার এখানে খুব সহজ এবং এই চ্যাপ্টারটি একটু তোমাদের রিডিং করবে। এখানে কতগুলো এমসিকিউ আছে, আমি যেমন কতগুলো তোমাদের এমসিকিউ যেগুলি বোর্ড পরীক্ষায় সাধারণত থাকে সেগুলি কয়েকটি তোমাদের আলোচনা করছি যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। যেমন যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি? অনুমান, যুক্তি, বাক্য, পদ। অনুমান, যুক্তি, পদ, বাক্য যেগুলি পরীক্ষা আসে। তাহলে তোমরা এখানে লিখবে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হবে তোমাদের অনুমান। আমি তোমাদের এখন কতগুলি বোর্ড কোশ্চেনের এমসিকিউ, সাধারণত এমসিকিউ সম্পর্কে ভালো আনসার করতে গেলে তোমাদেরকে আমি বারবার বলেছি যে তোমরা চ্যাপ্টারগুলি ভালো করে পড়বে। কারণ বই পড়লে সুবিধা হলো, তোমাদের টেক্সট বইটা পড়লে, টপিকসটা পড়লে ওখান থেকে যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেটা তোমরা সুন্দর করে ভালোভাবে বুঝতে পারবে এবং সঠিকভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে এবং এমসিকিউ ভালো উত্তর করতে পারবে। সেই জন্য তোমাদেরকে আমি বলেছি যে বই পড়তে। আর আমরা প্রতিটা চ্যাপ্টারে যে টপিকসগুলো সম্পর্কে তোমাদের জানা দরকার বা যে টপিকস থেকে তোমাদের প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে সেটি আমি তোমাদের ক্লাস নিচ্ছি। এখন আমি তোমাদেরকে এখান থেকে যে কতগুলি বোর্ড পরীক্ষায় যে কতগুলি তোমাদের এমসিকিউ সাধারণত পরীক্ষা আসে এইগুলি সম্পর্কে আমি এখন তোমাদের একটু কতগুলি এমসিকিউ তোমাদের এখন পড়াচ্ছি। যেমন আমাদের যে প্রাকল্পিক বাক্য, বৈকল্পিক বাক্য, এই যে সংযোগিক বাক্য, সমমানিক বাক্য, এই কতগুলি 5টা বাক্য আমাদের আছে। এই 5টা বাক্যে 5 ধরনের সাইন আছে। আমি আগে ক্লাসে এগুলি তোমাদের পড়েছিলাম যে প্রাকল্পিক, বৈকল্পিক বাক্যের সাইন কি। আমাদের প্রাকল্পিক বাক্যের সাইনটা হলো ইমপ্লাইজ, প্রাকল্পিক বাক্যের সাইনটা হলো ইমপ্লাইজ। এভাবে আমরা আগেও পড়েছি। আর প্রত্যেকটি বাক্যের কতগুলি সাইন আছে, এই সাইনগুলো সম্পর্কে জানতে হবে। তোমাদের বোর্ড পরীক্ষায় দিবে যে প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীক বা সংকেত কোনটি, প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীক কোনটি। এখানে তোমাদের দেওয়া আছে ভেল, নেগেশন, তারপরে ডট এবং ইমপ্লাইজ। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রাকল্পিক বাক্যের প্রতীক হবে ইমপ্লাইজ, আর বৈকল্পিক বাক্যের প্রতীক কোনটা? ভেল। আর সমমানিক বাক্যের প্রতীক হবে ইকুইভ্যালেন্স, মানে 3টা দাগ আমরা সমান চিহ্ন দিই, তার নিচে আরেকটা টান, এটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স অর্থাৎ সমমানিক বাক্য। তাহলে এই প্রতীকগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। যেমন তোমাদের বোর্ড পরীক্ষা থাকে যে ইংরেজি টার্ম শব্দটি ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসেছে। তাহলে কি বললাম? ইংরেজি টার্ম শব্দটি ল্যাটিন শব্দ কোত্থেকে এসেছে? এটা আছে টার্মিনাস, TERMINUS, টার্মিনাস থেকে এই শব্দটি তোমাদের এসেছে। ল্যাটিন শব্দ টার্ম শব্দটি, টার্ম মানে কি? পদ। আমাদের ইংরেজি বাংলা যাকে পদ আমরা বলেছি সেটা ইংরেজিতে বলি টার্ম। এই টার্ম শব্দটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে
এসেছে। অতএব এই কিছু কমন কোশ্চেন আমরা যারা রিডিং পড়বো, বইটা পড়বো, তারা পেয়ে যাবো, এবং এমসিকিউ 30-এ আমরা 30 পেয়ে যাবো যদি তোমরা সবসময় একটু ভালো করে বইগুলো পড়ো। আর আমি পাশাপাশি তোমাদের পড়ানোর পাশাপাশি আমি তোমাদের কতগুলো এমসিকিউ দিই। যেমন তোমাদেরকে বলা হয় যে অনুমান প্রধানত কত প্রকার, যে একটু আগে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে অনুমান হলো 2 প্রকার। কি কি? অবরোহ অনুমান এবং আরোহণ অনুমান। অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। তাহলে এই যে পরীক্ষা একটা প্রশ্ন আমরা দেখছি যে অনুমান প্রধানত কি বললাম যে অনুমান প্রধানত কত প্রকার, এটা একটা বোর্ডে প্রশ্ন আসছে তো 2017 সালে। তাহলে এটা খুবই সোজা। তাহলে অনুমান প্রধানত কয় প্রকার? 2 প্রকার। তারপর একটা প্রশ্ন দিয়েছে তোমার খুব সোজা, লজিক শব্দের অর্থ কী? তো আমরা আগেই বলেছি লজিক বা ইংরেজি সেই জন্য এটা আমরা বাংলায় পড়িয়েছি যে যুক্তিবিদ্যা শব্দের অর্থ কী। যুক্তি শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা, চিন্তা বা ভাষা। তাহলে যারা ক্লাস করবে, বই পড়বে, এগুলি বইতে সব আছে, অত তোমরা মেইন বইগুলো পড়বে, তাহলে তোমরা জিনিসগুলো পেয়ে যাবে। যেমন এখানে একটা তোমাদের প্রশ্ন আছে, জাতি উপজাতি কী? জাতি উপজাতি কি? সাপেক্ষ পদ, সরল পদ, জটিল পদ। তাহলে আমরা জানি জাতি এবং উপজাতি হলো সাপেক্ষ পদ। অথবা তোমাকে যদি বলা হয় পিতা মাতা বা স্বামী স্ত্রী, তাহলে এগুলি কি কোন ধরনের পদ? এগুলো হলো সাপেক্ষ পদ। তাহলে আমরা খুব দেখলাম, যারা ক্লাস করছে তারা বুঝতে পারলো। আমি আরও কয়েকটি উদাহরণ দিয়ে বললাম, জাতি এবং উপজাতি হলো সাপেক্ষ পদ, সেভাবে স্বামী স্ত্রী পিতা মাতা এগুলি সবগুলো হলো সাপেক্ষ পদ। যেমন তোমাদের একটু আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এইটি কোন ধরনের অনুপস্থিতি। আমি আগে বলেছি প্রত্যেকটা বোর্ড পরীক্ষা তোমাদের এই ধরনের 1-2টি তোমাদের ফ্যালাসি দেওয়া থাকবে, অর্থাৎ কতগুলো অনুপস্থিতি দেওয়া থাকবে, সেগুলি তোমাদের অবশ্যই জানতে হবে। আমি আগে ক্লাসে তোমাদেরকে কতগুলি ফ্যালাসি পড়িয়েছি। তাহলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটি কোন ধরনের অনুপস্থিতি? এটি হলো সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুপস্থিতি। সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুপস্থিতি। তাহলে আমরা এগুলি এই যে জিনিসগুলো আমি পড়ালাম, এখন তোমাদেরকে পড়াচ্ছি, এগুলি মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলি আমাদের বোর্ড পরীক্ষা সবসময় এগুলি থাকে। তাহলে তোমরা অবশ্যই মেইন বইটা সেই জন্য তোমরা অবশ্য পড়বে। যেমন নন্দন তত্ত্ব, আমি এগুলো অনেক আগে তোমাদের পড়েছি। নন্দন তত্ত্ব এটা প্রথম চ্যাপ্টারে আছে, তোমরা দেখবে নন্দন তত্ত্বর তোমার আদর্শটা কী, বা নন্দন তত্ত্ব হচ্ছে সত্য। এই তোমাদের এমসিকিউতে 4টি উত্তর আছে, সত্য, মঙ্গল, শান্তি, সুন্দর। তাহলে আমরা নন্দন তত্ত্বের আদর্শ বা নন্দন তত্ত্ব বলতে আমরা বুঝি সুন্দর, অর্থাৎ সৌন্দর্যবিদ্যা। আমি তোমাদের অনলাইন ক্লাসে বলেছিলাম নন্দন তত্ত্ব মানে হলো সৌন্দর্যবিদ্যা, অর্থাৎ উত্তরটা হবে সুন্দর। তাহলে কি হবে? সুন্দর। যেমন সহানুমানের পদের সংখ্যা কত? সহানুমানের পদের সংখ্যা হবে 3টি। অর্থাৎ আমরা জানি যুক্তিবিদ্যা পদ হইলে 3টি। কি? প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। তাহলে পদ যেহেতু 3টি, এর বাইরে তো আমি যেতে পারি না, 4টি 5টি আমি কখনো বলতে পারি। আমাদের টোটাল যুক্তিবিদ্যা পদই হলো 3টি। তাহলে সহানুমানেও পদ হবে 3টি, কারণ সহানুমানে যেমন 3টি বাক্য থাকবে। আমরা কতগুলি সহানুমান যখন আমি পড়েছি তখন বলেছি সহানুমানে কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা সহানুমান বলতে পারি। সহানুমানে 3টি যুক্তিবাক্য থাকবে এবং সাথে সাথে 3টি পদও থাকবে। তাহলে আমরা দেখলাম যে এখানে একটা প্রশ্ন পরীক্ষা এমসিকিউ এসছে, সেটি হলো সহানুমানের পদের সংখ্যা কত? আমরা বলবো সহানুমানের পদের সংখ্যা হলো 3টি। তাহলে আমরা যেমন একটা খুব সহজ প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় প্রায় আসে যে যুক্তিবিদ্যার জনককে? যুক্তিবিদ্যার জনককে উত্তর আছে সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, কফি। তাহলে আমরা প্রথম ক্লাসে আমরা বলেছি, এটা প্রত্যেকেরই জানা দরকার যারা তোমরা এই সাবজেক্ট নিয়েছো বা পড়ছো। তাহলে যুক্তিবিদ্যার জনক হলো অ্যারিস্টটল, যুক্তিবিদ্যার জনক হলো অ্যারিস্টটল। তাহলে আমরা এটা জানি, এটা খুব সহজ একটা আমাদের প্রশ্ন। যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে এই যে কতগুলা আমাদের যেমন প্রাকল্পিক বাক্যটা চিনবার কি উপায়? যে বাক্যটা আমি বলেছি, যে বাক্যটা শুরুতে যদি, মাঝখানে তবে, তাহলে থাকবে এটি হবে প্রাকল্পিক বাক্য। তাহলে যদি তবে, যদি বাক্যের শুরুতে মাঝখানে তবে, তাহলে সেটি হবে
প্রাকৌলিক বাক্য। আর বৈকল্পিক বাক্য চিনবার কি উপায়? যে বাক্যের শুরুতে হয় থাকবে, মাঝখানে না হয় অথবা থাকবে, এটা হবে বৈকল্পিক বাক্য। তো প্রত্যেকটি বাক্য চিনবার কতগুলি উপায় তোমাদেরকে আমি বলেছি, অনেকবার বলেছি আগে ক্লাসে। তো এই জন্য সেই জন্য এখন তোমরা যদি বইটা পড়ো, যে আমি যে প্রাকৌলিক বাক্য, বৈকল্পিক বাক্য, সংযোগিক বাক্য, সমমানিক বাক্য, এই বাক্যগুলো চিনবার উপায় আমি ক্লাসে বলেছি। তারপর তোমরা যদি বইটা পড়ো তাহলে নিশ্চয়ই তোমরা আরও জিনিসটা আরও সহজে যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা বইটি পড়বে। আর আমি যা তোমাদের প্রত্যেক ক্লাস শেষে আমরা কতগুলো প্রশ্ন আমি তোমাদের দিই, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই নোট করবে, শিখবে। যদি প্রয়োজন মনে করো, যদি প্রয়োজন হয়, আমাদের সমস্যা বোধ করো, তখন আমাদের যে আফসানা ম্যাডাম আছে, ম্যাডামের সাথে কথা বললে আমরা সেটি তোমাদের সমাধান করে দেব। তোমাদেরকে আবারও বলছি, তোমরা আমাদের কলেজ পেজে ক্লাস দেওয়া থাকবে, তোমরা ক্লাস দেখবে। যারা এখনও ক্লাস দেখছে না তাদেরকে ক্লাস দেখার জন্য বলবে। নিয়মিত ক্লাসের কলেজে যে সাপ্তাহিক যে এখন বর্তমানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হচ্ছে, সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই জমা দেবে। আর যদি কোনো সমস্যা হয়, আমাদের কলেজ কর্তৃপক্ষ আছেন, আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার আছেন, ওনাদের সাথে অবশ্যই কথা বলবে। কিন্তু তোমাদেরকে অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কিছু দেরি হলেও সেটা জমা দিতেই হবে। তো যাই হোক, আমি তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।